এই জন্য আমরা কি করি, রিগ্রেশন ট্রি তৈরি করি, তাই না? তোমরা জানো কিভাবে তৈরি করতে হয়। এবং অনেক মানে কম্পিউটেশনটা অনেক লাগে, তাই না? যেমন এই ক্ষেত্রে লাগবে মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটে চেক করতে হবে এবং দেখতে হবে যে কার জন্য SSR মনে আছে, সাম অফ স্কোয়ার রেসিডুয়ালস মিনিমাম হয়, সেটার উপর বেস করে আমরা নোট চুজ করি, তাই না? এখানে যেটা হবে, প্রথমে আমরা এই ডেটা সেট থেকে আমরা প্রথমে একটা ইনিশিয়াল প্রেডিকশন করব, এবং সেটা খুব সহজ। সেটা হচ্ছে আমরা তো ওয়েট প্রেডিক্ট করবো, তো ওয়েটের এভারেজ নিলাম 71.2। তাই ইনিশিয়াল প্রেডিকশনটা কি হবে, তোমাদের যে ডেটা সেট দেওয়া থাকবে সেই ডেটা সেটের আমাদের যেটা আলটিমেট প্রেডিক্ট করার জন্য যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে ওয়েট, তার এভারেজ ভ্যালুটা নিচ্ছে 71.2। 71.2 যদি প্রেডিকশন হয় তাহলে 88 হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, না? আর 71.2 হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তাহলে রেসিডুয়াল কত হবে, এটার থেকে এটা বিয়োগ করলে তো পাবো, তাই না? সেটা হচ্ছে 16.8। আবার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 76, আমি প্রেডিক্ট করছি হচ্ছে 71.2, তাহলে এখান থেকে এটা সাবস্ট্রাক্ট করলে we get 4.8 and we get the residuals for initial prediction 71.2. এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রিগ্রেশন ট্রি তৈরি করব এই রেসিডুয়াল গুলোকে প্রেডিক্ট করার জন্য, ডেটাকে প্রেডিক্ট করা না। এই যে রেসিডুয়াল গুলো আছে এদেরকে আমরা প্রেডিক্ট করব একটা রিগ্রেশন ট্রি দিয়ে, ঠিক আছে? ধরো ট্রিটা হচ্ছে, ধরলাম যে ট্রিটা হচ্ছে এরকম, এবং সেই ট্রিটাও ওই যে আমাদের যেভাবে রিগ্রেশন ট্রি তৈরি করতে হয় সেই রিগ্রেশন ট্রি অ্যালগরিদম ইউজ করি আমরা। ধরো এই ট্রিটা তৈরি করলাম, আর ধরো এখানে আমাদের এই দুটা এক্সাম্পল এখানে আসছে, এখানে একটা, এখানে দুইটা এক্সাম্পল আসছে, এখানে একটা, এখানে দুইটা, না? 3, 4, 5, মোট 6টা এক্সাম্পল। আবার যদি একটু দেখো আগের টেবিলটা, 16.8 এই এক্সাম্পলটা কোথায় আসছে, এইখানে। তারপরে 1.8 আর 5.8, না? 1.8 আর 5.8 এটা হচ্ছে আমাদের এই নোডে। এবং ধরে নিলাম যে আমাদের একটা নোডে অ্যাটলিস্ট ধরো 3টা বা 4টা এক্সাম্পল থাকতে হবে মিনিমাম। মনে আছে তোমাদের নিশ্চয়ই যে এরকম যদি কোনো ক্রাইটেরিয়া থাকে যে একটা নোডে মিনিমাম 3টা বা 4টা এক্সাম্পল থাকতে হবে, তাহলে ওই নোডটাকে রিস্ট্রিক্ট করা যায়, টার্মিনেট করতে হয়। আচ্ছা, তো এই নোডে যেমন -14.2 আর 15.2, তাহলে এই নোডের প্রেডিকশনটা কি হবে? অবশ্যই এদের এভারেজ, তাই না? -14.7। এই নোডে যদি একটা এক্সাম্পল আছে তো এটার এভারেজ হচ্ছে 4.8, এটা হচ্ছে 1.8 আর 5.8 3.8, এটা হচ্ছে 16.8। তাহলে আমাদের আপডেটেড প্রেডিকশন কি হবে ফার্স্ট এক্সাম্পলের জন্য? আগের প্রেডিকশন কত ছিল? 71.2। এখন কি হবে? 71.2 প্লাস আমাদের একটা লার্নিং রেট থাকবে, না? ধরো এটা 0.1। আর আমরা যে এক্সাম্পলটা নিয়ে কাজ করছি সেটা কোথায় আসছে? এইখানে, এই যে 16.8 প্রথম এক্সাম্পলটা, না? তাহলে এই নোডের এভারেজ হবে তো 16.8, তাহলে কি করলো 0.1 ইন্টু 16.8 72.9। তাহলে ফার্স্ট এক্সাম্পলের জন্য আগের প্রেডিকশন ছিল 71.2, এখন প্রেডিকশন হবে কত? 72.9। এবং নিউ রেসিডুয়াল ফর ফার্স্ট এক্সাম্পল কত হবে? যেহেতু আমাদের নতুন প্রেডিকশন 72.9 আর অ্যাকচুয়াল ভ্যালু ছিল 88 ইনিশিয়ালি, তো এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 15.1। বুঝছেন? তাহলে আমরা এই ট্রিক থেকে কি করব? প্রত্যেকটা এক্সাম্পলের জন্য নতুন প্রেডিকশনটা বার করব আর নতুন রেসিডুয়াল গুলা ক্যালকুলেট করব। যেমন সেকেন্ড এক্সাম্পলটা কোনটা?
সেকেন্ড এক্সাম্পল হচ্ছে 4.8 এইটা। তো 4.8 কোথায় আসছে? 4.8 এটা এখানে। তাহলে আমাদের এখানকার প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 4.8। তাহলে সেকেন্ড এক্সাম্পলের প্রেডিক্টেড ভ্যালু কত? 71.2 প্লাস লার্নিং রেট ইন্টু 4.8, তাহলে 71.68। তাহলে আমাদের নিউ রেসিডুয়াল ফর সেকেন্ড এক্সাম্পল, এইটাকে ভুল দিচ্ছি মনে হয় নাকি? সেকেন্ড এক্সাম্পলের ওয়েট ছিল হচ্ছে 76, তাই না? তাহলে এটা 76 থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে? আসলে বিয়োগ করা ঠিকই আছে, কিন্তু এটা লিখতে ভুল করেছি। এটা 76 হবে। এইভাবে আমরা প্রত্যেকটা এক্সাম্পলে, যেমন ধরো যদি বলা হয় যে এই যে ধরো 14.2 মানে হচ্ছে 14.2 হচ্ছে এটা লাস্ট এক্সাম্পলটা না, তার নতুন প্রেডিক্টেড ওয়েট কত হবে? কি করবা? 71.2 প্লাস লার্নিং রেট ইন্টু এইটা যে নোডে গেছে না, এটা কোন নোডে গেছে? এইটা। এই নোডের প্রেডিকশন কত? -14.7, তাহলে ইন্টু -14.7 যা হয়। যেটা পেলাম সেটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে বিয়োগ করে আমরা কি পাবো? রেসিডুয়ালটা পাবো, ঠিক আছে? তো ফার্স্টে তৈরি করার পর আমাদের ডেটা সেট এরকম দাঁড়াচ্ছে। এটা সব আগের মতোই আছে। এটা হচ্ছে নতুন রেসিডুয়াল, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে নতুন প্রেডিকশন। তাহলে আবার যদি একটু দেখি, আমাদের প্রথম প্রেডিকশন কত ছিল? 71.2 ফ্রম দিস ডেটা সেট না, আমরা এটার এভারেজ ভ্যালু নিয়েছিলাম এই ওয়েট গুলো 71.2, প্রথম প্রেডিকশন ফর অল এক্সাম্পলস। তারপর আমরা প্রথম ট্রি তৈরি করলাম, করার পর আমাদের প্রেডিকশন গুলো চেঞ্জ হয়ে গেল। প্রথমটা হচ্ছে 72.9, পরেরটা 71.68। দেখো আগের প্রেডিকশন ছিল 71.2 প্রথম প্রেডিকশন। পরের প্রেডিকশন নাকি বাড়ছে না একটু? তাহলে কি রেসিডুয়ালটা কমে গেছে না? আমরা যাচ্ছি কি রেসিডুয়ালটা একসময় 0 বা 0-এর কাছাকাছি, ঠিক আছে? প্রতিবার আমরা ট্রি তৈরি করবো আর কি হবে? রেসিডুয়ালটা কমতে থাকবে, এটাই হওয়ার কথা। তারপরে যেমন ধরো এইটারও রেসিডুয়াল ছিল আগে 4.8, এখন রেসিডুয়াল কত হয়েছে? 4.3, কমে যাচ্ছে, তাই তো? এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড প্রেডিকশন প্রথম ট্রি তৈরি করার পর, আর এগুলো হচ্ছে রিসেন্ট যে রেসিডুয়াল সেটা। এখন আমরা করবো কি, আবার আরেকটা ট্রি তৈরি করবো এই রেসিডুয়াল গুলাকে প্রেডিক্ট করার জন্য। আমরা আরেকটা ট্রি তৈরি করলাম as usual using the algorithm of regression tree। করার পর দেখলাম এক্সাম্পল গুলো এখানে আসছে, যেমন 12.7, তারপরে 13.7 এখানে আসছে, 4.3 এটা এখানে আসছে, তারপরে 1.4, 5.4 এই এক্সাম্পল গুলো এখানে আসছে এখানে। সো এখানকার এভারেজ হচ্ছে, মানে যখনই দেখবো যে একটা নোডের মধ্যে মাল্টিপল এক্সাম্পল, তখন প্রেডিকশনটা হচ্ছে তার এভারেজ, তাই না? তো এইটা হ্যাঁ, এটা হচ্ছে নতুন আগের প্রেডিক্টেড ভ্যালু। মানে এই যে প্রেডিক্টেড ভ্যালু গুলো বার করলাম না, এগুলো এই প্রেডিক্টেড ভ্যালু গুলো, মানে আমি নাও লিখতে পারতাম, তাতে তোমাদের সুবিধা হবে যে এটার থেকে এটা বিয়োগ করে আমি এটা পেয়েছি না, এটার থেকে আমাদের এটা হচ্ছে নতুন প্রেডিকশন বা লেটেস্ট প্রেডিকশন। তো লেটেস্ট প্রেডিকশন গুলো আমরা পেয়েছি। এটা আমাদের প্রথম প্রেডিকশন ছিল 71.2, এই ট্রিটা তৈরি করলাম, করার পর আমাদের নতুন প্রেডিকশন গুলো হচ্ছে এটা 72.9, তারপরে 71.68 and so on, সেগুলো আমরা এখানে লিখছি না। তো নতুন প্রেডিকশন হচ্ছে এটা, আমাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলো ছিল এটা, এগুলো থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নতুন রেসিডিউল। ওই নতুন রেসিডুয়াল গুলোকে প্রেডিক্ট করার জন্য আমরা আবার একটা রিগ্রেশন ট্রি তৈরি করতেছি। আমাদের টার্গেট হচ্ছে 15.1, 4.3, -13.7 এগুলোকে প্রেডিক্ট করা।
তা করলাম, করার পর এখন ফার্স্ট এক্সাম্পলের প্রেডিক্টেড ভ্যালুটা কত হবে, এইটার সাথে প্লাস 0.1 ইন্টু 15.1 কোথায় গেছে, এই যে এইখানে। যদি আমরা একদম প্রথম থেকে চিন্তা করি তাহলে ফার্স্ট কেস যেটা ছিল, তারপরে 0.1 ইন্টু প্রেডিক্টেড বাই ফার্স্ট ট্রি প্লাস 0.1 ইন্টু প্রেডিক্টেড বাই সেকেন্ড ট্রি, এভাবে করতে পারি। অথবা এইটার সাথে কি করতে পারি, এইটা যোগ করলেও হয়, তাই না, একই জিনিস। ঠিক আছে, হ্যাঁ, একদম এই প্রথম থেকে করতে পারি। ফার্স্ট গেস কত ছিল, 71.2, তারপরে 0.1 ইন্টু প্রেডিক্টেড বাই ফার্স্ট ট্রি, প্রেডিক্টেড বাই ফার্স্ট ট্রি কত ছিল, প্রেডিক্টেড বাই ফার্স্ট ট্রি 15. কোন এক্সাম্পলটা, 15 মানে ফার্স্ট এক্সাম্পল, তাই না, ফার্স্ট এক্সাম্পলটা। তো ফার্স্ট এক্সাম্পলটা মানে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এই যে প্রেডিক্টেড ভ্যালু 16.8, তাহলে ফার্স্ট গেস হচ্ছে 71.2 প্লাস 0.1 ইন্টু 16.8, এটা আমরা আগে বার করছি আর কি, প্লাস 0.1 ইন্টু এখনকার ভ্যালু কত 15.1, সবগুলো যোগ করলে 74.4, তাহলে এটার থেকে আবার ভ্যালু একটু বেড়ে যাচ্ছে, তাই না, বেড়ে গেলে আমাদের রেসিডুয়ালটা আরো কমে যাবে। এভাবে আমরা যদি থার্ড এক্সাম্পলটা চিন্তা করি, থার্ড এক্সাম্পল কোনটা, -13.7, মানে এটা, এটার জন্য নতুন প্রেডিকশনটা কি হবে, একদম ফার্স্ট গেস ছিল 71.2 প্লাস 0.1 ইন্টু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গেস মানে সেকেন্ড আপডেট। তো আমাদের কোন এক্সাম্পলটা, এটা হচ্ছে থার্ড এক্সাম্পল, না, থার্ড এক্সাম্পল। ওকে, তো থার্ড এক্সাম্পলটা যদি আমরা আগের জায়গায় যাই, থার্ড এক্সাম্পল মানে হচ্ছে -15.2, -15.2 কোথায় গেছে, -14.7, এই যে -14.7 প্লাস 0.1 ইন্টু এই যে এখনকার থার্ড এক্সাম্পলটা কোথায় গেছে, এইখানে, মানে -13.2, আলটিমেটলি 68.41। দেখো আগে 69.7 ছিল, এখন ভ্যালু কমে গেছে 68.41, ভ্যালু কমে গেলে কি হবে, আমার রেসিডুয়ালটা কমে যাবে, আর এটা তো বেশি ভ্যালু, তাই না, কমতে হবে কাছাকাছি আসলে। তাহলে প্রতিটা ট্রিতে কি হবে, আমাদের রেসিডুয়াল গুলো কমতে থাকবে। তাহলে কখন শেষ করবা, যখন রেসিডুয়াল গুলো একটা থ্রেশহোল্ড ঠিক করে ফেলতে পারি, ওই থ্রেশহোল্ডের নামটা আমরা থেমে যাবো। সো দিস ইজ দ্য প্রসিডিওর, না। তাহলে আমাদের সেকেন্ড ট্রি তৈরি করার পর আমাদের নতুন রেসিডুয়াল গুলো হচ্ছে এটা, আর প্রেডিক্টেড ভ্যালু গুলো হচ্ছে যে ক্যালকুলেট করে যেগুলো পাচ্ছি। ধরো যদি আমি একটা 10টা ট্রি তৈরি করি, তাই না, তাহলে কোন একটা এক্সাম্পলের নতুন এক্সাম্পলের প্রেডিকশন বার করতে গেলে কি করতে হবে, ইনিশিয়াল প্রেডিকশন প্লাস 0.1 ইন্টু কি predicted by first tree plus 0.1 into predicted by second tree, এভাবে লাস্টেরটা কি হবে, plus 0.1 into predicted by 10 এর 3, ঠিক আছে, ক্লিয়ার। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং ফর কি বলবো, রিগ্রেশন। সিম্পল তো, না কঠিন, সিম্পল না কঠিন মনে হচ্ছে, হ্যাঁ। লজিকটা কি, লজিকটা হচ্ছে একটা ইনিশিয়াল প্রেডিকশন করবা, করে একটা তোমরা রিগ্রেশন ট্রি আঁকবা, কিন্তু রিগ্রেশনটা কার জন্য, অরিজিনাল ডাটা কিন্তু প্রেডিক্ট করার জন্য না, যে এরর গুলো হচ্ছে তাকে প্রেডিক্ট করার জন্য। রেসিডুয়াল মানে তো এরর, তাই না, ক্লিয়ার। তাহলে এই নতুন রিগ্রেশন ট্রি থেকে আমরা কি করব, এররের কিছু অংশ আমরা অরিজিনাল প্রেডিকশনের সাথে যোগ করে দিব, বুঝা যাচ্ছে। তাহলে কি হবে, আমাদের অরিজিনাল প্রেডিকশনটা একটু রিফাইন্ড হবে, আপডেটেড হবে, এবং ইট উইল বি ক্লোজার টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু। আমরা কি চাই আসলে একটা রিগ্রেশন ট্রি দিয়ে, কি চাই, যে আমাদের এররটা মিনিমাইজ হোক, তাই না, মানে প্রেডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু যত কাছাকাছি হয়, তাই তো।
তা প্রতিটা ট্রি আমাকে কি করতেছে, এররটাকে কমাই দিচ্ছে। মানে প্রতিটা ট্রি কিছু কি করতেছে, এরর থেকে কিছু অংশ প্রেডিকশনের সাথে অ্যাড করে দিচ্ছে যাতে করে এররটা কমে যায়। কি বুঝতে পারছো? ধরো কয়েকটা নাম্বারের এভারেজ হচ্ছে ধরো 25। নাম্বারগুলো বিভিন্ন নাম্বার, তাদের এভারেজ হচ্ছে 25। এভারেজ ভ্যালুটা তো ডেফিনেটলি প্রত্যেকটা নাম্বারের থেকে বিয়োগ করে আমি এরর পাবো, তাই না? এখন ধরো কোন এরর কি হবে, পজিটিভ হবে, আর কোন এরর নেগেটিভ হবে, তাই না? কোন এররগুলো পজিটিভ হবে, যেগুলা এভারেজের থেকে বড় ভ্যালু ছিল। আর কোন ভ্যালুগুলোতে নেগেটিভ ভ্যালু পাবো, যেগুলো অরিজিনাল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা এভারেজ ভ্যালুর থেকে কম। ঠিক আছে? এখন এই যে এররটা হচ্ছে, এররটা যদি মানে অ্যাকচুয়াল ভ্যালু যদি পেতাম আমি, তাহলে কি করতাম, এররটা যোগ করে দিলেই তো অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যেত, তাই না? কিন্তু সরাসরি যোগ করা যাচ্ছে না কেন? কারণ একটা এক্সাম্পলের জন্য একটা এরর, তুমি কি যে কোনটা যোগ করবে? একটা সিম্পল উপায় ছিল, সেটা হচ্ছে এররগুলোর এভারেজ দিয়ে যোগ করলে হতো। তাতে তোমার অনেক সময় লাগবে এরকম করতে গেলে। এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা আবার একটা রিগ্রেশন ট্রি তৈরি করছি এররগুলোকে প্রেডিক্ট করার জন্য, এবং যে প্রেডিকশন গুলো করতেছে সরাসরি যোগ না করে তার একটা ফ্র্যাকশন যোগ করতেছি আমরা, এবং এটা করছি কেন, কনভার্জ করার জন্য। ওই এই জন্য বলতেছি যে লার্নিং রেটটাকে বলতেছি 0.1। তো তোমরা কি সবাই বুঝছো কিভাবে কাজ করে জিনিসটা? পরীক্ষায় এরকম একটা প্রবলেম দিলে পারা যাবে। ট্রিগুলো অবশ্যই আমি দিয়ে দিব, আর ট্রি যদি তোমাদের তৈরি করতে হয় তাহলে তো সারাদিন ধরে পরীক্ষায় তাহলে একটা কোশ্চেন করতে গেলে, অ্যান্সার করতে গেলে, তাই না? জিনিসটা বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো? কিন্তু 100% বুঝছো? আর আরেকবার কি বলা লাগবে? আচ্ছা, এখন একই জিনিস আমরা ক্লাসিফিকেশনের জন্য যদি করতে চাই, ক্লাসিফিকেশনের জন্য করাটা একটু ডিফিকাল্ট আগেরটার থেকে, কিন্তু প্রসেসটা একই রকম। গ্রেডিয়েন্ট বুস্টিং ফর ক্লাসিফিকেশন। এখানে কিছু কিছু জিনিস তোমাদের আমার জন্য উত্তর দেওয়াটা কঠিন না, আমি যদি এটা উত্তর দিতে চাই অনেক ম্যাথমেটিক্স ইনভলভ না। যেমন ধরো এই জিনিসটা যদি আমি উত্তর দিতে চাই তাহলে আমাদের এইরকম একটা ম্যাথ লাগবে। হ্যাঁ, আপাতত এই ম্যাথটাকে আমি বাদ দিয়ে প্রসেসটা বলছি, কিন্তু প্রতিটা জিনিসেরই আছে পিছনে একটা বিহাইন্ড দ্য সিন একটা ম্যাথ আছে আর কি, আন্দাজে নেওয়া হয়নি। So gradient boosting for regression খুব সিম্পল। এখন আমরা করব হচ্ছে gradient boosting for classification। ওকে, এটা আমাদের খুব নোন একটা ডাটা সেট। loves popcorn, favorite color is, আর loves stroll to, এটা হচ্ছে আমাদের ইয়েস অথবা নো, এটা হচ্ছে আমাদের টার্গেট ক্লাস। ট্রল টু হচ্ছে একটা মুভির নাম। তো কেউ কেউ এটাকে পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না। ঠিক আছে, আমাদের 4টা পজিটিভ এক্সাম্পল আর 2টা নেগেটিভ এক্সাম্পল। তো প্রথমে কি আমাদেরকে ইনিশিয়াল গেস করতে হয়, তাই না? আমরা প্রত্যেকটা এক্সাম্পলের জন্য একটা ইনিশিয়াল প্রবাবিলিটি গেস করব। আমাদের লজিস্টিক রিগ্রেশনে আমরা কি করি, আমরা লজিস্টিক রিগ্রেশনে একটা জেড ইনিশিয়ালি অ্যাসাইন করি না? অ্যাসাইন করি তো, ডাব্লিউ গুলার ভ্যালু একটা আপাতত র্যান্ডমলি অ্যাসাইন, বি এর ভ্যালু একটা র্যান্ডমলি অ্যাসাইন করি, জেড এর একটা অ্যাসাইন করি, তাই না? তবে ওখান থেকে কি হয়, একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করি না আমরা। এটা কি হয়, 1 প্লাস e টু পাওয়ার মাইনাস জেড সিম্বল ফাংশন, মনে আছে? তো লজিস্টিক রিগ্রেশনের যে প্রবাবিলিটি আমরা ধরে নিয়েছিলাম যে 0.5 এর উপরে হলেই একটা ক্লাস, আর 0.5 এর নিচে হলে একটা ক্লাস।
এটা করলে একটা অসুবিধা আছে। অসুবিধা কি? ধরো 0.6 একটা প্রবাবিলিটি না, যেটা 0.5 এর খুব কাছাকাছি, তাকে তুমি বলতেছো যে ক্লাস 1। কিন্তু আমি যদি এই থ্রেশহোল্ডটা 0.7 এ না সেট করে 0.9 এ সেট করতাম, বেটার হতো, কারণ তাহলে মিস ক্লাসিফিকেশনের চান্স একটু কম থাকে। 0.5 তো একদম থ্রেশহোল্ডটা 0.5। কোনো কোনো ধরো ক্লাস মানে y=0 ক্লাসের এক্সাম্পল কিন্তু 0.5 এর উপরে চলে যেতে পারে, বা কোনো কোনো এক্সাম্পল যেটা y=1 ক্লাস সেটা কিন্তু 0.5 এর নিচে চলে যেতে পারে না, পারে। এই জন্য মিস ক্লাসিফিকেশনের সম্ভাবনা বেশি। এই জন্য আমরা যদি প্রবাবিলিটি থ্রেশহোল্ডটাকে 1 এর কাছাকাছি নিতে পারি y=1 এর জন্য, আর y=0 এর জন্য 0 এর কাছাকাছি নিতে পারি, তাহলে কি হবে? ভবিষ্যতে ক্লাসিফিকেশন এরর হওয়ার সম্ভাবনা অনেক কম। বোঝা যাচ্ছে? সো থ্রেশহোল্ডটা তুমি কোথায় সেট করতেছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের এই সবগুলো এক্সাম্পলের প্রবাবিলিটি হচ্ছে লগ অফ অডস বলে। লগ অফ অডস মানে হচ্ছে ধরো নাম্বার অফ পজিটিভ এক্সাম্পল ডিভাইড বাই নাম্বার অফ নেগেটিভ এক্সাম্পল। 4টা হচ্ছে পজিটিভ এক্সাম্পল আর 2টা হচ্ছে নেগেটিভ এক্সাম্পল। এটা অনেক সময় বলা হয় p ডিভাইড বাই 1 মাইনাস p। pটা হচ্ছে পজিটিভ এক্সাম্পলের প্রবাবিলিটি আর 1 মাইনাস p হচ্ছে নেগেটিভ এক্সাম্পলের প্রবাবিলিটি। লগ অফ অডস এটা হচ্ছে 0.7 না, মানে 4 কে 2 দিয়ে, সরি এটা 4 না, লগ 2 এর যদি তুমি লগ নাও, লগ বলতে লগের বেস হচ্ছে ই আর কি, তাহলে 0.7 হবে। তা লগ অফ অডসটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আর তারপরে যদি আমরা এটাকে আমাদের সিগময়েড ফাংশনে ফিট করি, তাহলে প্রবাবিলিটিটা পেয়ে যাবো 0.7, একই পাওয়া যাবে। লগ অফ অডস না, লগ অফ অডস, অডসটা কি? অডসটা মনে রাখবা যে p বাই 1 মাইনাস p, মনে থাকবে p বাই 1 মাইনাস p, বা নাম্বার অফ পজিটিভ এক্সাম্পল ডিভাইড বাই নাম্বার অফ নেগেটিভ এক্সাম্পল। 0.7 লগ অফ অডস এর ভ্যালু হচ্ছে 0.7। এখান থেকে আমাদের প্রবাবিলিটিটা কত হবে? ইনিশিয়াল প্রবাবিলিটি 0.7। আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা এক্সাম্পলের প্রবাবিলিটি 0.7, তাহলে এখানে এরর কতটুকু আসবে? আইডিয়ালি যদি ক্লাসটা ইয়েস হয় তাহলে প্রবাবিলিটি কত? 1 হওয়া উচিত না? তাহলে 1 মাইনাস 0.7 কত হবে? 0.3। এটার ক্ষেত্রে 1 মাইনাস 0.7 হচ্ছে 0.3। নো এর আইডিয়ালি প্রবাবিলিটি হওয়া কত হওয়া উচিত? 0। 0 থেকে 0.7 বিয়োগ করে কত হবে? মাইনাস 0.7। এটাও মাইনাস 0.7। ইয়েস এর জন্য আবারও 1 মাইনাস 0.7, 0.3, 0.3। তাহলে এটা হচ্ছে রেসিডুয়ালস আফটার ইনিশিয়াল কেস। তাহলে রিগ্রেশনের জন্য ইনিশিয়াল কেসটা হচ্ছে খুব সিম্পল, যে ডেটা দেওয়া আছে অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো তার এভারেজ নিলেই হবে। কিন্তু এখানে ইনিশিয়াল প্রবাবিলিটি কেসটা একটু ডিফিকাল্ট। প্রথমে তোমাদের লগ অফ অডস বার করতে হবে, তারপরে সেটাকে সিগময়েড ফাংশনে ফিট করে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করব, এন্ড দিস প্রবাবিলিটি ইজ অ্যাপ্লিকেবল টু এভরি এক্সাম্পল। সো যারা 1 ক্লাসের এক্সাম্পল y=1, তাদের আইডিয়াল প্রবাবিলিটি হচ্ছে 1, তাই না? তাহলে রেসিডুয়ালটা কত হবে? 1 মাইনাস 0.7। হ্যাঁ, আর যারা তোমাদের 0 ক্লাসের এক্সাম্পল, y=0 ক্লাসের এক্সাম্পল, আইডিয়ালি তাদের প্রবাবিলিটি হচ্ছে ছিল 0। আর যেহেতু আমরা 0.7 নিচ্ছি, তাহলে 0 থেকে 0.7 বিয়োগ করলে মাইনাস 0.7। সো উই হ্যাভ, আমাদের সব রেজাল্ট গুলো জানা আছে। আমরা এখন একটা ট্রি তৈরি করলাম। জাস্ট আমাদের ট্রি আমরা তৈরি করি কি? পজিটিভ এক্সাম্পল গুলোকে নেগেটিভ এক্সাম্পল গুলোর থেকে আলাদা করার জন্য, তাই না? এবং আমরা কি করি? ইন্ডেক্স ইউজ করি। তো ওগুলো ইউজ করেই আমরা ধরো একটা ট্রি তৈরি করছি। এটা এই ট্রিতে দেখা যাচ্ছে যে মাইনাস 0.7 color red equal to yes. E base है e to the power minus 0.7। এটা উপরে লেখা উচিত ছিল, কিন্তু আসলে এটা পাওয়ার পয়েন্টে তো উপরে লিখতে আমি পারিনি, হয়তো পারা যায়।
নিশ্চয়ই বুঝতে পারছেন e টু দি পাওয়ার মাইনাস 0.7। সো আচ্ছা, প্রথম এক্সাম্পলটা কোথায় গেছে? প্রথম এক্সাম্পলটা হচ্ছে 0.3। প্রথম এক্সাম্পলটা কোথায় গেছে বাঁকাতে পারবা? কালার রেড না, কালার রেড না, তার মানে হচ্ছে প্রথম এক্সাম্পলটা অবশ্যই ডান দিকে গেছে। তবে এজ ইজ গ্রেটার দেন 37, এজ গ্রেটার দেন 37 না, তাই না? তাহলে এইখানে আসছে প্রথম এক্সাম্পলটা, এখানে আসে, তাই না? তোমরা একটু দেখো তো কোন এক্সাম্পলটা কোথায় গেছে। সেকেন্ড এক্সাম্পলটা কোথায় গেছে? সেকেন্ড এক্সাম্পলটাও 0.3। তা 0.3 দিয়ে বোঝা যাবে না যে কোথায় গেছে। গ্রিন না, গ্রিন মানে হচ্ছে তারা এখানে আসছে, এটা হচ্ছে 87, এজ হচ্ছে 87, তাহলে এইখানে গেছে। সেকেন্ড এক্সাম্পলটা এখানে, তাই না? এভাবে আমরা কোন এক্সাম্পলটা কোথায় গেছে পেয়ে যাবো তো, পারবা তো? ধরো আমি যেটা করবো যে ট্রিটা দিব কালার রেড, এটা এটা এইটা এইটা, কিন্তু কোন এক্সাম্পলটা কোথায় সেটা বলবো না, তুমি বার করবা কোথায় কোনটা গেছে। কারণ আমি যদি দিয়েই দিই সবার তুমি করবা কি, তাই না? কি বোঝা গেছে? এটা আমি ট্রিটা দিয়ে দেবো, স্ট্রাকচারটা দিয়ে দেবো, কোন এক্সাম্পলটা কোথায় গেছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ট্রিটা তৈরি করলাম আমরা। এখন কোন এক্সাম্পল কোথায় গেছে পেয়ে গেলাম। এখন এখানকার প্রেডিকশন কত, বা এখানকার প্রেডিকশন কত, লগ অফ অডস এর ভ্যালু কত, লগ অফ অডস এর ভ্যালু কত? কারণ আমাদের প্রবাবিলিটি বার করতে গেলে লগ অফ অডস এর ভ্যালু বার করতে হবে। আমাদের ইনিশিয়াল হচ্ছে 0.7। তো এইটার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু ফর ইচ লিফ। এটা হচ্ছে সাম অফ রেসিডুয়ালস ডিভাইড বাই সাম অফ প্রিভিয়াস প্রবাবিলিটি ইনটু 1 মাইনাস প্রিভিয়াস প্রবাবিলিটি। যেমন ধরো থার্ড লিফ, এই লিফের জন্য যদি বার করতে চাই, তাহলে সাম অফ রেসিডুয়ালস, তার মানে হচ্ছে 0.3 প্লাস 0.3 প্লাস 0.3 ডিভাইড বাই সাম অফ প্রিভিয়াস প্রবাবিলিটি ইনটু 1 মাইনাস প্রিভিয়াস প্রবাবিলিটি। তাহলে এই তিনটা এক্সাম্পলেরই আমাদের এখানে সম্পূর্ণ প্রবাবিলিটি কত ছিল? 0.7 না? ইনিশিয়ালি সম্পূর্ণ প্রবাবিলিটি হচ্ছে 0.7। তাহলে এখানে তিনবার হবে আর কি। প্রথম এক্সাম্পলটার জন্য 0.7 ইন্টু 1 মাইনাস 0.7 প্লাস দ্বিতীয় এক্সাম্পলটার জন্য তারপর এটা 1.4, এইটার জন্য এইটা প্লাস এটা হবে ডিভাইড বাই 0.3। 0.3 কোনটা? সরি, 0.3 প্লাস এটা, এই দুটারই ইনিশিয়াল প্রবাবিলিটি ছিল 0.7। তাহলে আমাদের এরকম দুইবার যোগ করতে হবে। উপরে থাকবে হচ্ছে 0.3 মাইনাস 0.7, আর নিচে হবে এটা প্লাস এটা, উপরে আমরা পাচ্ছি -1। সো এইভাবে এই ফর্মুলা ইউজ করে আমরা প্রত্যেকটা নোডের লগ অফ অডস এর ভ্যালু পেয়ে গেলাম। এখন লগ অফ অডস ফর ফার্স্ট এক্সাম্পল মানে নতুন কি হবে? আগে ছিল কত? 0.7, আগে ছিল হচ্ছে 0.7, এখন কত হবে? 0.7 ইন্টু লার্নিং রেট। আমরা একটু বেশি করে ধরে নিচ্ছি এখানে, এটা আরো অনেক কম হওয়া উচিত, আরো 0.1 হওয়া উচিত। আমি জাস্ট বেশি করে ধরছি তাড়াতাড়ি কনভার্ট করার জন্য। এটা ইন্টু কত হবে? ফার্স্ট এক্সাম্পলটা কোথায় আসছে? এখানে, তাই না? যে 1.4, তাহলে 1.8। 1.8 যদি লগ অফ অডস হয়, তার প্রবাবিলিটি হবে কত? 1 বাই এইটা 0.9। তাহলে ইনিশিয়ালি আমাদের প্রথম এক্সাম্পলটার প্রবাবিলিটি ছিল হচ্ছে 0.7, ফার্স্ট ইটারেশনের পরে কত হচ্ছে? 0.9। তাহলে অনেক কাছাকাছি চলে আসছে না? এভাবে প্রতিটা ইটারেশনই আমাদের কি হবে? প্রবাবিলিটি গুলা, যেগুলো পজিটিভ এক্সাম্পল সেগুলো 1 এর কাছাকাছি আসবে, আর যেগুলো নেগেটিভ এক্সাম্পল সেগুলো 0 কাছাকাছি যাবে। কোনো কোনো ক্ষেত্রে ভেরিয়েশন থাকতে পারে। তারপর ধরো থার্ড এক্সাম্পলটা যদি আমি বার করি, থার্ড এক্সাম্পলটা কোথায় গেছে?
7 এখন 0.5, এটা বেটার না খারাপ? কারণ এটা 0 হওয়া উচিত, তাই না? নো ক্লাসের এক্সাম্পল তো 0 হওয়া উচিত, তার মানে সে 0 দিকে আগাচ্ছে, তাই তো? এভাবে দেখবা প্রতিটা এক্সাম্পলই তোমার তার যে প্রববিলিটি হওয়া উচিত তার কাছাকাছি যাচ্ছে। তাহলে এরপরে যদি আমি সেকেন্ড ইটারেশন করি, তাহলে প্রথম ইটারেশনের পরে আমাদের প্রবাবিলিটি আফটার ফার্স্ট ইটারেশন হচ্ছে এইটা, যেগুলো আমরা 0.9 ক্যালকুলেট করলাম, 0.5 ক্যালকুলেট করলাম এগুলো। আর তাহলে রেসিডুয়ালস আফটার ফার্স্ট ইটারেশনের পর কি হবে? এটা ইয়েস ক্লাসের এক্সাম্পল, ধরো 1 মাইনাস 0.9 এইটা, এটা হচ্ছে 1 মাইনাস 0.5 এটা, এটা হচ্ছে 0 মাইনাস 0.5 এটা, এটা হচ্ছে 0 মাইনাস পয়েন্ট এটা, এটা হচ্ছে 1 মাইনাস 0.9 এটা, এটা 1 মাইনাস 0.9 এটা। এখন আমরা আবার আরেকটা ট্রি তৈরি করবো, এটা হ্যাঁ কোনটা? আচ্ছা এটা বলি, আচ্ছা না ঠিক আছে, আগে ঠিক এটা এখান থেকে আমরা শুরু করেছি, তাই না? আমি আবার একটু রিপিট করি। আমাদের ডেটা সেট দেওয়া আছে, তোমাদের ডেটা সেট অবশ্যই এইটুক দেওয়া থাকবে না, এইটা নিশ্চয়ই দেওয়া থাকবে না। এই ডেটা সেট দেওয়ার পর তোমাদের প্রথমে ক্যালকুলেট করতে হবে লগ অফ অডস এর ভ্যালু কত। সেটা কত? নাম্বার অফ ইয়েস এক্সাম্পল ডিভাইড বাই নাম্বার অফ নো এক্সাম্পল, তার লগ 0.7। আর 0.7 যদি তোমরা সিগময়েড ফাংশনে ফিট করো 0.7ই চলে আসছে বাই এনি চান্স। তাহলে আমাদের প্রত্যেকটা এক্সাম্পলের ইনিশিয়াল প্রবাবিলিটি কত? 0.7। ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম্পলের ইনিশিয়াল প্রবাবিলিটি হচ্ছে 0.7। যেমন রিগ্রেশনের ক্ষেত্রেও আমরা ওয়েট গুলোর এভারেজ ভ্যালু নিয়েছিলাম, সেটাই ছিল প্রত্যেকের প্রথম প্রেডিকশন। এখন যেহেতু প্রত্যেকটা এক্সাম্পলের প্রেডিক্টেড প্রবাবিলিটি হচ্ছে 0.7, তাহলে এরর গুলো আমরা বার করি বা রেসিডুয়াল গুলো আমরা বার করি। ইয়েস মানে হচ্ছে 1 থেকে তুমি বিয়োগ করবা 0.7, আর নো এর ক্ষেত্রে 0 থেকে বিয়োগ করবা 0.7। তাহলে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। আচ্ছা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর আমরা এই ট্রিটা তৈরি করলাম, করার পর ফার্স্ট তোমাদের দেখতে হবে যে এই ট্রিতে কোন এক্সাম্পলটা কোথায় যাচ্ছে। যেমন এই এক্সাম্পলটা এখানে, এই এক্সাম্পলটা এখানে, এই এক্সাম্পলগুলো এখানে। এক্সাম্পলগুলো আমরা ডিনোট করেছি হচ্ছে এই যে রেসিডুয়াল গুলো। এরপর আমরা করবো কি, আমরা যেমন রিগ্রেশনের ক্ষেত্রে এখানে যে ভ্যালুগুলো ছিল তার এভারেজটা নিয়েছিলাম প্রেডিক্টেড, এইখানে আমাদের এই প্রত্যেকটা লিফের একটা ভ্যালু বার করতে হবে, যেখান থেকে আমরা আলটিমেটলি লগ অফ অডস বার করবো। তা এটার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। প্রতিটা লিফে আমাদের দেখতে হবে যে যে এক্সাম্পলগুলো আছে তাদের রেসিডুয়ালের যোগফল ডিভাইড বাই তাদের আগের প্রবাবিলিটি ইনটু 1 মাইনাস প্রবাবিলিটি, এইটার যোগফল। আগে যেহেতু প্রত্যেকটারই প্রবাবিলিটি ছিল 0.7, তাই এটা আসছে। আর এই তিনটা রেসিডুয়াল ছিল এটা 1.4। সিমিলারলি উই ক্যান ক্যালকুলেট দিস এন্ড দিস, তিনটা লিফ। এখন ফার্স্ট এক্সাম্পলের তোমার ইনিশিয়াল লগ অফ অডস ছিল 0.7 আর প্রবাবিলিটি ছিল 0.7। আমি এখন আরেকটাকে আপডেট করবো। তাহলে আগে ছিল 0.7, তাহলে এখন কত হবে? 0.7 প্লাস লার্নিং রেট ইনটু এই এক্সাম্পলটা কোথায় আছে? এইখানে। এইটার ভ্যালু কত? 1.4। তাহলে মাল্টিপ্লাই করলে 1.8। এটা হচ্ছে লগ অফ অডস ফর ফার্স্ট এক্সাম্পল। তাহলে ফার্স্ট এক্সাম্পলের প্রবাবিলিটি কত? 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1.8.9। ঠিক আছে। তারপরে যেমন ধরো থার্ড এক্সাম্পলটা কোথায় আসছে? এইখানে। তাহলে থার্ড এক্সাম্পলের লগ অফ অডস কত? আগে ছিল 0.7 প্লাস 0.8 ইন্টু মাইনাস 0.1 মাইনাস 0.1, প্রবাবিলিটি কত হচ্ছে? 0.5। এভাবে আমরা প্রত্যেকটা এক্সাম্পলের লগ অফ অডস বার করবো, তারপরে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করবো, এবং করার পর আমাদের সেকেন্ড টেবিল আসছে এটা ফার্স্ট ইটারেশনের পর। এগুলো হচ্ছে আমাদের প্রেডিক্টেড প্রবাবিলিটি, আর এগুলো হচ্ছে আমাদের যেগুলো এরর বা রেসিডুয়াল। এখন আমরা আবার একটা ট্রি তৈরি করলাম,
করার পর এজ ইউজুয়াল এই ফর্মুলা ইউজ করে আমরা এই ভ্যালুগুলো বার করলাম। এখন ফার্স্ট এক্সাম্পলের লগ অফ অডস দেখো, আগে প্রথম ছিল 0.7, তারপরে তার আগে পাইছি হচ্ছে 0.8 ইন্টু 1.4, 0.8 ইন্টু 1.4, তারপরে এখন পাবো কত 0.8 ইন্টু, এটা কোথায় গেছে এইখানে, তাহলে 0.6, মোট পেলাম 2.3, তাহলে প্রবাবিলিটি অফ 0.91, এর আগে ছিল 0.9, তাই না, তাহলে একটু বাড়ছে। তারপরে লগ অডস অফ থার্ড এক্সাম্পলটা কোথায় গেছে, থার্ড এক্সাম্পল আমরা দেখি, থার্ড এক্সাম্পলের হচ্ছে 44, তার মানে এখানে আসছে, এটা হচ্ছে -0.2, এটাও কিন্তু তুমি এখানে ক্যালকুলেট করলে এটা আসবে, তারপরে এটা ক্যালকুলেট করতে গেলে উপরে কি আসবে -0.5, আর নিচে কি আসবে, একটাই যে হচ্ছে এক্সাম্পল প্রিভিয়াস প্রবাবিলিটি টু 1 মাইনাস প্রিভিয়াস প্রবাবিলিটি, এটা প্রিভিয়াস প্রবাবিলিটি কত 0.5, 0.5 ইন্টু 1 মাইনাস 0.5, কি বোঝা গেছে? করলে তোমরা দেখবা এখানে -0.2 আছে। থার্ড এক্সাম্পলে যদি লগ অফ অডস বার করতে হয়, প্রথমে ইনিশিয়াল ছিল 0.7, তারপরে এখানে পাইছিলাম হচ্ছে 0.8 ইন্টু -1, আর এখান থেকে আসতে হচ্ছে 0.8 ইন্টু -0.2 -1.7, প্রবাবিলিটি কত হচ্ছে 0.15, ওটা থার্ড এক্সাম্পল। 0.5 ছিল, এখন আছে 0.15, আরো অনেক কাছাকাছি চলে গেছে না 0, ঠিক আছে, ওকে, এন্ড সো অন, এভাবে চলতে থাকে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বুস্টিং, মানে গ্রেডিয়েন্ট বুস্টিং। তো জাস্ট এটাকে একটু বোঝানো, এটাকে একটু বুঝবা যে ল অডস এটা বা এটা কেন হইলো ইনিশিয়াল, এটাকে আমি বোঝানোর চেষ্টা করবো একটু। ম্যাথটা একটু বুঝাই, সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, আমি পরীক্ষা দেবো না, এটা তোমরা একটু বোঝো তাহলে তো হয়। পরীক্ষা নিয়ে তোমরা এত মাথা খাওয়াও, তুমি একটা জিনিস বিশ্বাস করবা, তুমি যদি একটা জিনিস খুব ভালো মতো বুঝে পড়ো এবং পড়ে যদি তুমি খুব আনন্দ পাও, বা পরীক্ষায় খারাপ হওয়ার কোনো চান্স নাই। আর পরীক্ষায় খারাপ হইতেই পারে, মাঝে মাঝে মানুষের লাখও তো আসে না, লাখ তো মাঝে মাঝে কাজ করবে, তবে কি জানি একটা আছে না, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ নাকি আছে এরকম, তাই তো? তুমি যদি আসলে ভালো মতো পড়াশোনা করো, খারাপ পরীক্ষা হওয়ার চান্স খুব কম। আচ্ছা, এই যে কেন আমরা প্রথম ইনিশিয়ালি এই যে ল অফ অডস হলো এটা নিলাম, তারপর প্রথমে প্রবাবিলিটি এটাকে ফিক্স করলাম, এটা একটা লজিক থাকতে হবে, তাই না? লজিকটা তো খুব সিম্পল, ঘাবড়া জিনিসটা আমি বলি। আমাদের লস ফাংশন এটা ছিল না, মনে আছে? ক্রস সেক্টর লস ফাংশন, সিঙ্গেল এক্সাম্পলের জন্য। এখন এইটা যেটা আসলে প্রবাবিলিটিটা ওয়াই হ্যাশ তো আসলে প্রবাবিলিটি না, এখানে পি দিয়ে লিখলাম মাইনাস ওয়াই, ওয়াইটা কি, ওটা ওয়াইটা হচ্ছে ইয়েস ক্লাসের জন্য এটা হবে 1, আর জিরো ক্লাস নো ক্লাসের জন্য এটা কি হবে 0, তাহলে -1 এটা লগ পি লিখলাম, এটাও 1 -1 এটাও পি লিখলাম। এখন এইটাকে একটু ম্যানিপুলেট করলাম, হ্যাঁ, ম্যানিপুলেট করে এই জিনিসটা, আচ্ছা আমরা বলছি এটা হচ্ছে অডস না, আমরা এটাকে বলছি অডস, তাহলে এটাকে এই পি বাই 1 মাইনাস পি কে আমরা লিখছি অডস, তো -y লগ অডস -1 লগ এই পিটা, মানে এইটাকে যদি অডস লেখো তাহলে পি ইকুয়ালস টু হবে এইটা, ইকুয়েশনে ম্যানিপুলেট করে এরকম হবে। আমরা এইটাকে অডস লিখলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, আমি আর ভিতরে ম্যানিপুলেশন দেখাচ্ছি না, এরকম। এখন এটা যে লস হয়, আমি এই লস ফাংশনটাকে যদি মিনিমাইজ করতে চাই উইথ রেসপেক্ট টু লগ অডস, একটা ফাংশনকে মিনিমাইজ করতে গেলে কি তার ডেরিভেটিভ নিতে হয় না, আর ডেরিভেটিভটা কি জিরো করতে হয় না, মনে আছে? ম্যাক্সিমাম মিনিমাম পড়ছো না, হ্যাঁ, dy বাই dx ইকুয়াল টু 0 করতে হবে যদি y কে মিনিমাম করতে হয়। তাহলে লগ অডস নিয়ে এই লগ অডস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, করলে আলটিমেটলি এরকম একটা জিনিস আসে, হ্যাঁ, -y +
আমাদের কয়টা এক্সাম্পল ছিল? 6টা এক্সাম্পল ছিল, তাই না? আমরা তো এটা একটা এক্সাম্পলের জন্য করলাম, 6টা এক্সাম্পলের জন্য কত হবে? কারণ প্রথম এক্সাম্পলটা ছিল ইয়েস, 4টা ইয়েস এক্সাম্পল ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে? ইয়েস এক্সাম্পলের ওয়াইয়ের ক্ষেত্রে আমি কি বসাবো? 1। আর যেগুলো নেগেটিভ এক্সাম্পল ছিল তার মধ্যে কি বসাবো? 0। তাহলে প্রথম এক্সাম্পলটা ছিল এটা, 4টা এক্সাম্পল, এইটা একটা পজিটিভ এক্সাম্পল, এটা একটা পজিটিভ এক্সাম্পল, এটা একটা পজিটিভ, এটা একটা পজিটিভ, এটা একটা নেগেটিভ এক্সাম্পল, এটা একটা নেগেটিভ এক্সাম্পল। এই ডেরিভেটিভ ভ্যালু আমরা সবগুলো এক্সাম্পলের জন্য কি করতে যাচ্ছি? 0 করতে যাচ্ছি। মানে আমরা লসটাকে মিনিমাইজ করতে যাচ্ছি ইন টার্মস অফ লগ অডস। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই p = 4/6। তাহলে লগ অডস এর ভ্যালু কত হবে? মানে লস ফাংশনটাকে 6টা এক্সাম্পলের জন্য লস ফাংশনটাকে মিনিমাইজ করার জন্য লগ অডস এর ভ্যালু কত? তাহলে লগ অফ p/1 - p, আলটিমেটলি দেখবা যে 4/2 আছে। 4 হচ্ছে নাম্বার অফ পজিটিভ এক্সাম্পল আর 2 হচ্ছে নাম্বার অফ নেগেটিভ এক্সাম্পল। আমার লজিকটা হচ্ছে আমরা লস ফাংশনটাকে সবগুলো এক্সাম্পলের জন্য মিনিমাইজ করতে চাই লগ অডস এর কোন ভ্যালুর জন্য? আমরা কি পেলাম? লগ অডস এর কোন ভ্যালুর জন্য? যখন লগ অফ কি হবে? নাম্বার অফ পজিটিভ এক্সাম্পল ডিভাইড বাই নাম্বার অফ নেগেটিভ এক্সাম্পল। বুঝলেন স্যার? এই লজিক থেকে আসছে আসলে। তো আজকে আর কিছু পড়াবো না তোমাদের। তো কতক্ষণ আছে আমাদের? 30 মিনিট।